শিমুলতলা থেকে নিশিপুর যেতে যে বড় রাস্তাটা পড়ে, সেই রাস্তার দুপাশে অর্থাৎ ডান পাশে পড়ে খালপাড়ের বস্তি আর বাম পাশে পড়ে মহাশ্মশান। এই খালপাড়ের বস্তিতে টালির চাল আর দরমার বেড়া দেওয়া ঘরে আভা তার 10 বছরের ছেলে রতন আর 90 বছরের শাশুড়িমাকে নিয়ে বসবাস করে। প্রতিদিনের মতো আভা আজও রাতের খাবারের পর বাসন মাজতে বসে ভাবছে, দিন দিন ঠান্ডার প্রকোপ এতই বেড়ে চলেছে যে ঘরে টেকা দায় হয়ে পড়েছে। এত ঠান্ডায় কোনো কাজ হাতে ওঠা তো দূরের কথা, খাবারও খেতে ইচ্ছে করে না। তথাপি আভা শাশুড়িমাকে ছেলেকে খাবার খাইয়ে, নিজে খেয়ে, সব কাজ শেষে শাশুড়িমাকে ওষুধ খাইয়ে নিজে যেইমাত্র বালসে মাথা রেখেছে, অমনি আভা শাশুড়িমায়ের গলা শুনতে পেল, বউ, ভাঙা লোহার কড়াইতে একটু আগুন জ্বালিয়ে দে না রে, আজ খুব ঠান্ডা পড়েছে। আভা কোনো শব্দ করছে না দেখে বুড়ি শাশুড়িমা আবারও বলে চলেছে, দে না বউ, একটু আগুন জ্বালিয়ে। এই চটের বস্তার কাঁথায় ঠান্ডা মানছি না রে বউ। দরমার ফাঁক দিয়ে ফিনফিন করে হাওয়া ঢুকছে। আভার সাথে শুয়ে থাকা রতন বলে, মা, ঠাকুমা যে কখন থেকে তোমাকে বলছে আগুন জ্বালিয়ে দিতে, তুমি শব্দ করছো না কেন? আজ ভীষণ ঠান্ডা পড়েছে, দেখছো না খালি ঠান্ডা হাওয়া কেমন করে দরমার বেড়ার ফাঁক দিয়ে ঢুকছে। দাও না মা, একটু আগুন জ্বালিয়ে। আভা বলে, বাবা, কাল সকালে যে তোদের জন্য ভাত রান্না করব, তার জন্য এক টুকরো কাঠ নেই ঘরে, তাহলে আমি আগুন জ্বালাবো কি দিয়ে? আভা উঠে দড়িতে রাখা আভা দুটো পুরনো শাড়ি ভাঁজ করে বুড়ি শাশুড়িমায়ের গায়ের ওপর দিয়ে বলে, অনেক রাত হয়েছে, মেলা ফ্যাচ করো না। তুমিও ঘুমো, আমাকেও ঘুমোতে দাও। তুমি তো দিনে শুয়ে বসেই থাকবে, কিন্তু আমাকে তো রাত পোহালেই চারবাড়িতে কাজে যেতে হবে। সে খেয়াল আছে? তিনজনের পেটের চিন্তা তো আমাকেই করতে হয়। নিজের ছেলে তো আমাকে একজনকে পেটে দিয়ে আর একজনকে আমার ঘাড়ে দিয়ে ড্যাং ড্যাং করে স্বর্গে গিয়ে বসে আছে। সবই আমার কপাল। দেখি কাল দিলীপের দোকান থেকে আরো দুটো চটের বস্তা আনতে পারি কিনা। একটা লেপের জন্য তো কম চেষ্টা করিনি, নতুন যে একটা লেপ বানাবো সেই সামর্থ্যও নেই। টাকা দিয়েও কুলিয়ে উঠতে পারছি না। লেপ বানালে খাবো কি? টাকার অভাবে যে দরমার বেড়াটাও ঠিক করতে পারছি না। এই খালপাড়ের শ্মশানে মরা পোড়াতে এলে মৃত মানুষের পরিজনেরা মৃতের ব্যবহারের কাপড় চোপড় আর লেপ বিছানা ফেলে দিয়ে যায়। দীপ গল্প করেছিল, গেল বছর শীতে এই শ্মশান থেকে মৃত ব্যক্তির ফেলে যাওয়া একটা লেপ নিয়েছে দীপু ওর ঘরের জন্য। আর সেই লেপের তলায় এখন দীপু নাকি খুব মজা করে ঘুমোয়। রতন লেপের কথা শুনেছে, কিন্তু লেপ দেখতে কেমন তা জানে না। তার তলায় ঘুমোলে কি মজা পাওয়া যায় সেই অভিজ্ঞতাও রতনের নেই। তাই একদিন দীপুর ঘরে গিয়ে লেপ দেখে আসে। আর লেপের তলায় ঘুমোলে খুব ওম পাওয়া যায় শোনে। আজ কদিন থেকেই রতন একটা লেপের জন্য তককে তককে আছে। লেপের কথা শোনার পর থেকে রতন প্রত্যেকদিন একবার করে শ্মশানে যায় আর কান খাড়া করে থাকে হরিবোল শব্দ শোনার জন্য। রতন ভাবে, দীপুর মতো আমিও যদি একটা লেপ পাই, তাহলে বুড়ি ঠাকুমা এই ঠান্ডায় একটু ভালো করে কদিন ঘুমোতে পারবে। এবছর ঠাকুমাও ঠান্ডায় ভীষণ কষ্ট পাচ্ছে। মাকে কটু কথা বলতে শুনে রতন বলে, ও মা, তুমি ঠাকুমার সাথে অমন করে কথা বলছো কেন? বাবা অসুস্থ ছিল, তাই মারা গেছে, তাতে ঠাকুমার কি দোষ? বলছি কি আর সাধে বাবা, সংসারের খরচ, তোর টিউশনি পড়ার চিন্তা, তোর ঠাকুমার হাঁপানির ব্যামো আছে, প্রতি মাসে সেই ওষুধের খরচ, আমি কি করব বল? আমি একা সামলাতে পারছি না। ও মা, আজ তোমার মাথাটা এত গরম হয়ে আছে কেন? কোথায় গরম হয়ে আছে? তুই এখন ঘুমাতো। তবে আজকে সত্যি আভার মাথাটা সকাল থেকেই গরম হয়ে আছে। আভা আজ বসার বাড়িতে গিন্নিমায়ের কাছে একটা লেপ চাওয়ায় গিন্নিমা কি অপমানটাই না করলো আভাকে। আভা দেখে বসার বাড়িতে আজ কদিন ধরেই গিন্নিমায়ের ঘরে একটা চেয়ারের ওপর দুটো লেপ এমনিতেই পড়ে আছে। তাই দেখে আভা বলে, ও গিন্নিমা, তোমাদের এই লেপগুলো তো এমনিতেই পড়ে আছে, আমাকে একটা লেপ দিয়ে দাও না গো। আমি প্রতি মাসে তোমাকে একটু একটু করে টাকা দিয়ে দেবো। কাল রাতেও আমার শাশুড়িমা ঠান্ডার জন্য ভালো করে ঘুমোতে পারেনি। এই বছর এত ঠান্ডা পড়েছে যে এই ছেঁড়া কাঁথা আর চটের বস্তায় বুড়ি শাশুড়িমায়ের ঠান্ডা মানাচ্ছে না। কি জানি বাবু, বুড়ি শাশুড়িমাটা এই বছর ঠান্ডায় টিকবে কিনা কে জানে। কথাটা বলা মাত্রই গিন্নিমা খেকিয়ে উঠে আভাকে কটা কটু কথা শুনিয়ে দিয়ে বলে, তোদের এই এক নিয়ত, তোরা যা দেখিস তোদের তাই লাগে। আর দেখলে কি খুঁজতে হবে নাকি বাপু? পরের জিনিসের প্রতি তোর এত লোভ কেন রে? কথাগুলো শুনে
আভার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হয়েছিল। চোখ দিয়ে জল বেরিয়ে এলো। মুখে আর কিছু না বলে সোজা চলে এসেছিল। আজ কদিন ধরে রতনের স্কুল বন্ধ, তাই রতন বাড়িতে বসে একটা ঘুড়ি বানাচ্ছিল। এমন সময় হরিবোল হরিবোল শব্দ শুনতে পেয়ে রতন এক দৌড়ে শ্মশানে গিয়ে উপস্থিত হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। রতন দেখে শ্মশানে আজ মরা বাড়ির লোক ছাড়া বাইরের আর অন্য কেউ নেই। রতন এক কোণে দাঁড়িয়েই ছিল। অল্প পরে একজন লোক এসে মরার বিছানাটা এক জায়গায় রেখে চলে গেছে। দীপুর মুখে রতন শুনেছিল যে ওইখানেই সবাই মরার জিনিস রেখে যায়। কথাটা মনে হতেই রতন ফেলে যাওয়া বিছানার কাছে গিয়ে চাদর বালিশ লেপ আর তোষক সহ মোড়ানো বিছানাটা নিয়ে এক দৌড়। যে লোকটা মোড়ার বিছানাটা রেখে গেছে রতনকে ওগুলো নিয়ে দৌড়তে দেখে একবার পেছন ফিরে তাকিয়ে দেখল। রতনও লোকটাকে দেখে ভাবল আগে লোকটাকে কোথায় যেন দেখেছে। পরে মনে পড়ল মা যে বসের বাড়িতে কাজ করে উনি সেই বাড়ি দাদাবাবু ছিলেন। রতনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সেই জিনিসগুলো নিয়ে এক দৌড়ে একেবারে ঘরে। আভা তখনও গাছের বাড়ি থেকে ঘরে এসে পৌঁছায়নি। ঠাকুমা লেপ দেখে খুব খুশি। ফোকলা দাঁতে একগাল হেসে আস্তে ধীরে উঠে লেপটা তোষকটা রতনসহ ধরে নিয়ে রোদে দিল। তারপর লেপের ওয়ারটা আর বিছানা চাদরটা একটু ধুয়ে মেলে দিল। রতন খুব খুশি হয়ে ঠাম্মাকে বলে, জানো ঠাকুমা, এই খালপাড়ের অনেকের ঘরেই এই শ্মশানের থেকে নেওয়া লেপ আছে। ওরাও এইভাবেই এনেছে। আজ খালপাড়ে কেউ ছিল না শ্মশানে, তাই আমি আনতে পেরেছি। বড়রা কেউ থাকলে আমি আনতে পারতাম না। রতনের কথা শুনে ঠাকুমা বলে, তোকে আমি অনেক আশীর্বাদ দিলাম রে বাপ। আজ রাতে একটু ভালো করে ঘুমোতে পারবো। আর আজ রাতে আমরা সবাই কিন্তু এই লেপের তলায় শোবো, বুঝলি? আভা বাড়িতে এসে দেখে শাশুড়িমা আর রতন লেপ নিয়ে মহাব্যস্ত। আভা সব শুনে রতনকে মারতে যেতেই শাশুড়িমা বলে, মারিস না বউ, এই বস্তি তো অনেকেই এনেছে। আর দেখ, তুই তো অনেক চেষ্টা করেও পয়সার জন্য একটা লেপ বানাতে পারিসনি। তাই বলি এই ঠান্ডায় কষ্ট পাওয়ার থেকে একটু আরাম করেই না হয় কটা দিন ঘুমোই। আজ রতনও শোবে ওর ঠাকুমার সাথে লেপের তলায়। আভা রাতে সব কাজ শেষে শাশুড়িমায়ের গায়ে ভালো করে লেপ তুলে দিতে গেলে শাশুড়িমা খপ করে আভার হাতটা টেনে নিয়ে বলে, ও বউ, তুইও আয় না লেপের তলায়, আমরা একসাথে শুই। আমার কথাখানা রাখ না। মা, এটা তো একজনের লেপ। এই লেপের তলায় একজনই ভালোভাবে শুতে পারে। আবার রতনও শোবে আপনার সাথে। আপনারা দুজন শুচ্ছেন, আবার আমি শোবো? না না, আমার লাগবে না। আয় না বউ, আমরা লেপটাকে আড়াআড়িভাবে অর্থাৎ পাতলিভাবে নিয়ে পা গুটিয়ে শোব। শাশুড়িমায়ের জোরাজুরিতে শেষ পর্যন্ত আভাও ঘুমালো লেপের তলায়। পরদিন সকালে পাশের বাড়ি তিস্তা এসে দরজা ধাক্কা দিয়ে বলছে, কি গো আভাদি, ৯টা বাজে, তুমি কি আজ কাজের বাড়িতে যাবে না? আভা উঠে দেখে সত্যিই তো লেপের গরমে আজ অনেক অনেক বছর পর এত আরাম করে ঘুমিয়েছে যে কটা বাজে আভা বলতেই পারে না। আজ আর আভা কাজের বাড়িতে যাবে না। আজ আভা জঙ্গল থেকে কাঠ এনে রান্নাবান্না সেরে গরম জল করে শাশুড়িমাকে পরম মমতায় চান করিয়ে দিল। তারপর সারাদিন সবার সাথে এই লেপ নিয়ে অনেক গল্পগুজব করে ভালোভাবে দিন কেটে গেল। সন্ধ্যের পরে আভা মাত্র ভাত চাপিয়েছে। আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। রতন ঘরে নেই। এমন সময় দরজায় খটখট আওয়াজ। দরজার শব্দ শুনে আভা দরজা খুলে দেখে বসার বাড়ির ছেলের বউ তনু বৌদি দরজায় দাঁড়িয়ে আছে। আভা দেখে বলে, ও বৌদি, এসো এসো, আজ একটু অসুবিধে ছিল গো, তাই তোমাদের বাড়িতে যেতে পারিনি, খবরও দিতে পারিনি। আমার ভুল হয়ে গেছে বৌদি, তুমি ঘরে এসো, এখানটায় বসো। না না আভাদি, আমি তোমার কাজের কথা বলার জন্য আসিনি। মানে তোমার রজতাতাবাবুও এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। এ মা, রজতাতাবাবু কেন বাইরে দাঁড়িয়ে আছে? দাঁড়াও, আমি দেখছি। বলে আভা বাইরে গিয়ে রজত দাদাবাবুকে ঘরে ডেকে এনে একটা প্লাস্টিকের চেয়ার ছিল তাতে বসতে দিল। রজত ঘরে এসে বলে, শোনো আভাদি, কাল আমার বন্ধুর বাবা মারা গেছেন, তাই আমি শ্মশানে গিয়েছিলাম। তখন তোমার ছেলে রতনকে দেখেছি ওখানে ফেলে দেওয়া বিছানাটা নিয়ে দৌড়ে ঘরের দিকে চলে এসেছে। তাই দেখে আমার খুব খারাপ লেগেছে। তোমার তনু বৌদির কাছে শুনলাম তুমি নাকি মায়ের কাছে লেপ চেয়েছিলে। তোমার যদি কম্বলের বা লেপের প্রয়োজন ছিল তাহলে তুমি মাকে না বলে আমাকে বা তোমার বৌদিমণিকে বলতে পারতে। হ্যাঁ দাদাবাবু, আমার বুড়ি শাশুড়ি মায়ের জন্য একটা লেপের খুব প্রয়োজন ছিল।
বুড়ি মানুষ তো, ঠান্ডা সহ্য করতে পারছিল না। আমি গিন্নিমাকে বলেছিলাম, তোমাদের একটা পুরনো লেপ আমাকে দিতে, আর অল্প অল্প করে পয়সা কেটে নিতে। কিন্তু গিন্নিমা দিলেন না। পয়সার অভাবে নতুন লেপও বানাতে পারছিলাম না গো দাদাবাবু, বলে কেঁদেই দিল। দাদাবাবু বলে, আচ্ছা হবে, চোখ মুছে ফেলো। আর এই নাও, এখানে দুটো কম্বল আছে। আজ থেকে তোমরা এইগুলো গায়ে দিয়ে শোবে। আর এবার থেকে কোনো কিছুর প্রয়োজন হলে গিন্নিমাকে নয়, আমাকে বা বৌদিকে জানাবে। এমন সময় বৌদি ব্যাগের থেকে পুরনো একটা ছোট মোবাইল আবার হাতে দিয়ে বলে, এই মোবাইলটা ঘরে পড়েছিল। এই মোবাইলটা তুমি রাখো, তুমি ব্যবহার করো, অল্প কিছু টাকা ভরে নিও। তাহলে কোনোদিন কাজে যেতে তোমার অসুবিধে হলে আমাদের জানিয়ে দিতে পারবে। তুমি তোমার ছেলে রতনের কাছে চালানো শিখে নিও। এখন আসছি। সেদিন রাতে যদিও প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু দুটো কম্বল আর শ্মশানের লেপের দৌড়াতে আবার ঘর থেকে সেদিন রাতে ঠান্ডা বিদায় নিয়ে পালালো।